বৃষ্টির পানি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন হাওরে তলিয়ে গেছে জমির পাকা আধা পাকা ধান, দিশেহারা কৃষক। হাওরের কৃষকদের ৩ মাসের সহায়তার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। চট্টগ্রামে জলাবদ্ধতায় দুঃখ প্রকাশ, বাজেটের ওপর চাপ হবে না ফ্যামিলি কার্ড, বাড়বে না মূল্যস্ফীতি। লিটারে ৪ টাকা বাড়ানো হলো সয়াবিন তেলের দাম। ঈদুল আজহার পর আবারও মূল্য সমন্বয়ের দাবি ব্যবসায়ীদের। ব্যবসা বাণিজ্যের বাধা ৩ মাসের মধ্যে দূর করা হবে, অর্থমন্ত্রীর আশ্বাস। ২ অঙ্কের সুদের হারে ঋণ নিয়ে কোনো শিল্পেরই টেকা সম্ভব নয়, বাণিজ্য মন্ত্রীর অভিমত। শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় জড়িত কয়েকজনকে শনাক্ত, জানিয়েছে গোয়েন্দা পুলিশ। বসিলার গরুর হাট নিয়ে পিচ্চি হেলালের সঙ্গে বিরোধের অভিযোগ বড় ভাইয়ের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় সৃষ্টি হয়েছে সুনামগঞ্জের সবগুলো হাওরে। নিচু এলাকার পাকা আর আধা পাকা ধান তলিয়ে গেছে পানির নিচে। কোথাও কোথাও পানির নিচে ডুবেছে মাড়াই করা ধানও। বছরের একটি মাত্র ফসল হারিয়ে দিশেহারা কৃষকরা। এদিকে টানা বৃষ্টি এবং উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার হাওর অঞ্চলে পানিতে তলিয়ে গেছে প্রায় ৬০০ বিঘা জমির পাকা ধান। সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হেলাল এবং ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশিকুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে রিপোর্ট। দিগন্ত জুড়ে যেখানে ছিল সোনালী ধানের সম্ভার, সেখানে এখন অথই পানি। বছরের একটি মাত্র ফসল তলিয়ে গেছে পানির নিচে। ঝড় বৃষ্টি বজ্রপাত উপেক্ষা করে হাওরে হাওরে আধা পাকা ধান কাটার লড়াইয়ে কৃষকরা। টানা বৃষ্টিপাতে বড় প্রধান জেলা সুনামগঞ্জের হাওরগুলোতে এখন এমন পরিস্থিতি। বৃষ্টিপাত না থামলে ফসলের আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা। বছরের একটি মাত্র ফসল নিয়ে বিপাকে কৃষকরা। এরই মধ্যে শাল্লা উপজেলার চাপাতির হাওর, ভরাম হাওর, ভান্ডাবিল হাওর, সদর উপজেলার দেখার হাওর, ঝাওয়ার হাওর, বিশম্ভর উপজেলার খরচার হাওর, তাহিরপুর উপজেলার শনির হাওর, মাটিয়ান হাওর, গুরমার হাওর সহ অনেক হাওরের নিচু এলাকার জমির ধান এখন পানির নিচে। যতটুকু পারছেন কাঁচা পাকা ধান তুলে আনার চেষ্টা কৃষকদের। আমরা এগুলো পানির তলে গেছি কি আমরা কাটেরাম অনেক কষ্ট কইরা আকতবার পরে পরে যে জরিয়া মেঘায় বড় বড় টাটা দে দৌড়িয়া যাওয়া লাগে ওই দোকানও পানি একবার কাটছি খেতে কামড়া দিয়ে এই পানি বাজে কাটটা ওখানে একবার তুলসি টানো টানো আগে পানি আইছে এই পানি তো ভাই ৩-৪ দিন কষ্ট হচ্ছে ভাই। সব ধান তলিয়ে গেছে, মুষ্টিময় কয়েকটা গিরছে ধান কাটছে। এখন সরকারের উচিত আমরা যতগুলা কৃষক আছি যারা কাটতে পারছি না আমাদের পাশে দাঁড়ান। ধানগুলো আমরা তুলতেছি, এগুলো মনে করেন আমরা কাটছি কিন্তু পানির থেকে, ওখানে আবার মনে করেন যে পানির থেকে কাটার পর ওখানে আবার পানি ধরছি ধানের মেঝে। এখন পর্যন্ত হাওরে ৫৫% ফসল কাটা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। জলাবদ্ধতা ও শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে ৭,০০০ হেক্টর জমির ফসল। কয়েকদিন যাবৎ বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে কিছু জমি আমাদের প্রাথমিকভাবে আক্রান্ত হয়েছে, সেটার পরিমাণ হলো ৫,০০০ হেক্টর। ধান কর্তন পুরোপুরি চলছে, আবহাওয়ার কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে। আজকে বৈরী আবহাওয়া ছিল, কিছুটা বিলম্বিত হচ্ছে। আর বিগত দিনগুলোতে ধান কর্তন স্বাভাবিকভাবে চলছিল। জেলা জুড়ে ফসল রক্ষায় নির্মিত সবগুলো বাঁধ অক্ষত আছে, তবে বৃষ্টিপাতের কারণে নদ নদীর পানি বাড়ায় সেগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা বাঁধে মনিটরিং করতেছি, বিভিন্ন জায়গায় যদি কোনো দুর্বলতা খবর পাই সেখানে আমরা ব্যবস্থা নিচ্ছি। তবে এখন পর্যন্ত আমাদের বাঁধের ঝুঁকিপূর্ণ কোনো জায়গায় আমরা তথ্য আসে নাই বা ওইরকম ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয় নাই। তো গড়চাহার যেটা হয়েছিল সেটা আমরা ইতিমধ্যে আমরা এটা সলভ করেছি। এদিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার হাওর অঞ্চল। ২-১ দিনের মধ্যে বৃষ্টি না কমলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অনেক জায়গায় ধান কেটে গাদা করে রাখা হলেও টানা বৃষ্টির কারণে তা শুকাতে পারছেন না। কোনো ধান ওই কাটতে পারি নাই, লুকোই পাচ্ছি না। এখন আমাদের ধান তলিয়ে যাচ্ছে, এখন যাও পারছি বাবাই নিয়া লাগছে আউরে যাওই নেওয়া যায়। ধান করছিলাম, ফসল ভালো হয়েছে, ভালো হইলে কামলা পাই না, মিশিং পাই না। কৃষি বিভাগ জানিয়েছে এরই মধ্যে প্রায় ৫০% ধান কাটা শেষ। এর মধ্যে হাওর অঞ্চলে প্রায় ৭৩% ধান ঘরে তোলা হয়েছে। সরেজমিন পরিদর্শন করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। গত ২ দিনের বৃষ্টিতে নাসিরনগরের নিম্নাঞ্চল, হাওরের নিম্নাঞ্চলে ৮০ হেক্টরের মতো জমি, অর্থাৎ প্রায় ৬০০ বিঘা জমি ধান পানির কিছুটা নিচে, মানে কাটার উপযোগী অবস্থায় আছে, তবে কিছুটা নিচে আছে।
তো সেটা কর্তন চলছে, আমাদের কৃষি অফিসার সহ অন্যরা সেখানে সরজমিন পরিদর্শন করে কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় বোরোর আবাদ হয়েছে 1,11,770 হেক্টর জমিতে। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজধানীতে সকাল থেকে মুষলধারায় বৃষ্টি আর দমকা হাওয়ায় গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও জলাবদ্ধতা আর যানজটে ভোগান্তি বেড়েছে মহানগরী জুড়ে। আবহাওয়া অধিদপ্তর বলছে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকতে পারে এই বৃষ্টির প্রবণতা। এ সময় তাপপ্রবাহ ফেরার সম্ভাবনা কম। সমুদ্র নৌবন্দরে জারি করা হয়েছে বাড়তি সতর্ক সংকেত। মেজবা রহমানের রিপোর্ট। রাজধানীতে দিনটি শুরু হয়েছে বৃষ্টি আর দমকা হাওয়ার সঙ্গে। এতে ব্যবসা গরম থেকে রেহাই মিললেও চলাচলে ভোগান্তিতে নগরবাসী। টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতার কারণে যান চলাচল স্থবির হয়ে পড়ে। অনেক সড়কে যানজটও তৈরি হয়েছে। আছে বাড়তি ভাড়ার অভিযোগও। একটু বৃষ্টি হলে দেখা যেতেছে আমাদের বিভিন্ন ধরনের পরিবহনের ভাড়া অনেক বেড়ে যায়। কারণ আমরা আসার সময় সিএনজির ভাড়া যা দিলাম এর থেকে ডাবল যাচ্ছে। তারপরে হচ্ছে যে আমাদের যে যানজট লেগে থাকে, রাস্তাঘাটও পানি হয়ে যায়, কাদা হয়ে যায়, ফুটপাথ দিয়ে হাঁটা চলার সমস্যা, বিভিন্ন প্রবলেম হয়। রাস্তাঘাটে পানি হলে তো মোটর সমস্যা হয়ে যায়, গাড়ি নষ্ট হয়, এই জন্য একটু ভাড়া বেশি নেই। মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এই সময়ের মধ্যে তাপপ্রবাহ ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলমান যে বৃষ্টি রয়েছে এটা কন্টিনিউ করবে। এটা আগামী মাসের 3-4 তারিখ পর্যন্ত অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। ইতিমধ্যে গত 2 দিনে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। আমরা যদি গত 24 ঘন্টায় দেখি, সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জে, আপনার 160 মিলিমিটার। সমুদ্র বন্দরকে 3 নম্বর এবং নৌবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে বলেও জানান এই আবহাওয়াবিদ। এখন যে বৃষ্টিটাও হবে ওই রকম অতি তীব্র কালবৈশাখী ঝড় হওয়া হবে না, নর্মালি মাঝে মাঝে দমকা হওয়া হবে। কারণ যখন একটা প্রচণ্ড গরম থাকে, গরমের পরে যখন একটা ঝড়টা শুরু হয় সেই সময় তীব্র আকারে কালবৈশাখী ঝড় হয়। আর এখন যেহেতু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণটাই বেশি থাকবে, দমকা ঝড় হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। রাজধানীতে জলাবদ্ধতা দূরকরণে সিটি কর্পোরেশনের কার্যত তৎপরতা দেখার অপেক্ষায় রাজধানীবাসী। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। খালে অস্থায়ী 30টি বাঁধ দিয়ে জলাবদ্ধতা নিরসনের কাজ করার কারণে চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয় বলে জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দ্রুত পদক্ষেপের ফলে জলাবদ্ধতা কমে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন তিনি। সকালে মহানগরীর জলাবদ্ধতা প্রবণ এলাকা প্রবর্তক মোড় পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় সিটি মেয়র বলেছেন, খাল সংস্কার প্রকল্পের কারণে তাৎক্ষণিক উদ্যোগে অস্থায়ী বাঁধ অপসারণ করায় জমে থাকা পানি দ্রুত নেমে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। সকাল থেকে মহানগরীর বিভিন্ন জলাবদ্ধতা প্রবণ এলাকা ঘুরে ঘুরে মহানগরীর সার্বিক চিত্র পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন মেয়র। এর আগে মেয়রের নির্দেশনায় হিজরা খাল, জামাল খান খাল, মুরাদপুর বক্স কালভার্ট এলাকায় স্থাপিত অস্থায়ী বাঁধ অপসারণ করা হয়েছে। এর ফলে প্রবর্তক মোড়, কাতালগঞ্জ, চকবাজার, জামাল খান, মুরাদপুর এবং বহদ্দারহাট সহ আশপাশের এলাকায় দ্রুত পানি নেমে যায়। এদিকে হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে চট্টগ্রামে জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগে দুঃখ প্রকাশ করে তিনি জানান, চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব সমস্যাটি নিরসনের। অন্যদিকে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, পর্যায়ক্রমে সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, ফলে বাজেটে এটি কোনো চাপ তৈরি করবে না। আহমেদ সরার রিপোর্ট। স্পিকার হাফিজউদ্দিনের সভাপতিত্বে বুধবার সকালে সংসদের কার্যক্রম শুরু হলে সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড রাষ্ট্রের এক ধরনের বিনিয়োগ, এর মাধ্যমে অর্থনীতি আরও সচল হবে। 4 কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড দিব। আমরা পর্যায়ক্রমিকভাবে সরকার এটা দেবে। পৃথিবীর কোনো সরকারের পক্ষেই একবারে এটি করা সম্ভব না। প্রথম স্টেজে আমরা যারা ভালনারেবল ফ্যামিলি, আমরা তাদেরকে এই কার্ডগুলো দিব। কাজেই ধীরে ধীরে আমরা বাজেটটি তৈরি করব এবং ধীরে ধীরেই আমরা কার্ড দেওয়ার সংখ্যাটা ধীরে ধীরে আমরা বাড়াবো। এবং সেজন্যই আমরা মনে করি আমাদের যে সব হিসাব নিকাশ করেছি আমরা, তাতে করে বাজেটের উপরে কোনো চাপ পড়ার তেমন কোনো কারণ নেই। যে কটি ধরনের ডিফারেন্ট কাইন্ডের এই ধরনের প্রোগ্রাম আছে, আপনি যদি সবগুলোর অর্থ সহযোগিতা অ্যাড করেন, দেখবেন যে ফ্যামিলি কার্ডে যেই 2,500 টাকা দেওয়া হচ্ছে সবগুলো অ্যাড করলে সেটার পরিমাণ না। এবং এর মধ্যে আমরা দেখেছি, এর মধ্যে রিসার্চ করে অনেকগুলো মানুষ আছে বা অনেকগুলো ব্যক্তি আছেন যারা
সুবিধাদের উপরে রিপিটেশন হচ্ছে, যে একই সুবিধা কয়েকটি সুবিধা একজন ব্যক্তি পাচ্ছেন, তো সেগুলোকে আমরা কাট ডাউন করব। আর আপনি ইনফ্লেশনের কথা বলেছেন, আমরা অবশ্যই টাকা ছাপিয়ে দিচ্ছি না, আমরা টাকা ছাপিয়ে দিব না, বরঞ্চ আমরা মনে করি এতে ইনফ্লেশনটা কমে আসবে। সরকার দলীয় সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, রাজধানীকে ক্লিন আর গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। উত্তর সিটিতে 5 বছরে 5 লাখ গাছ লাগানো হবে। নাগরিক সচেতনতা ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক ভিত্তিতে জনসচেতনামূলক কার্যক্রম গ্রহণের পাশাপাশি বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করার চেষ্টা করা হচ্ছে। কোরিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতাইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা খেয়াল করেছি যে মানুষের সুযোগ সুবিধা, সেটি চাকরি বাকরির ক্ষেত্রে হোক, চিকিৎসার ক্ষেত্রে হোক, পড়ালেখার ক্ষেত্রে হোক, বাচ্চাদের সবকিছুই ঢাকা কেন্দ্রিক গড়ে উঠেছে এবং একদিন দুই দিক না, এটি বহু বছর ধরে গড়ে উঠেছে। আনফর্চুনেটলি সারা দেশকে ঘিরে এই সুবিধাগুলো আমরা সেভাবে গড়ে তুলতে সক্ষম হইনি এখনো, এবং সে কারণেই স্বাভাবিকভাবে সারা দেশ থেকে মানুষ ঢাকামুখী হয়ে থাকে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে দেশের সকল অংশেই পর্যায়ক্রমিকভাবে এই বেসিক সুবিধাগুলোকে গড়ে তোলা। আমরা মনে করি এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য, এবং এর মাধ্যমেই আমরা ধীরে ধীরে ঢাকার উপরে চাপ কমাতে সক্ষম হব বলে আমরা মনে করি। পয়েন্ট অফ অর্ডারে সরকার দলীয় সংসদ সদস্য সাইদ আল নোমান চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। জলাবদ্ধতার নিরসনে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। এরই মধ্যে সিটি কর্পোরেশনের যে প্রশাসক আছে, ওনার সাথে আমার কথা হয়েছে, উনি এর মধ্যেই চেষ্টা করছেন, কিন্তু এখন তো এটা অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। মাননীয় স্পিকার, ধন্যবাদ। এদিকে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। ফসল নষ্ট হয়েছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। 3 মাস সংবিধান সংশোধনে কমিটি গঠনে সদস্যদের নাম দিতে সময় নিয়েছে বিরোধী দল। এদিকে সংসদে কাঁদা ছোড়াছুড়ি বাদ দিয়ে দেশকে এগিয়ে নিতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাবার উপর জোর দিয়েছেন সংসদ সদস্যরা। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় আহ্বান জানিয়েছেন সরকার এবং বিরোধী দলীয় সংসদ সদস্যরা। আহমেদ সরওয়ারের আরও একটি রিপোর্ট। ডেপুটি স্পিকারের সভাপতিত্বে বিকালের সেশন শুরু হলে আইনমন্ত্রী সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনে সরকার দলীয় সদস্যদের নাম ঠিক আছে জানিয়ে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তাদের সদস্যদের নাম দিতে। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করার জন্য আগামীকাল আমরা চাই ওনাদের পক্ষ থেকে যদি 5 জনের নাম কালকে দেন, তাহলে আমরা এই কমিটি গঠন করে আমরা সংবিধান সংশোধন এবং জুলাই সনদকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে। বিরোধী দলীয় নেতা নিজেদের মধ্যে কথা বলে নাম দিতে হবে বলে জানান সংসদকে। আমরা চেয়েছি রিফর্ম, আর এখানে হচ্ছে আপনার অ্যামেন্ডমেন্ট। এই জায়গাটায় আগেও আমাদের ডিফারেন্স ছিল, এখনো এটা আছে। তো আমরা সেই রকম ওনাদের যে প্রস্তাবনারা দিয়েছেন সেটাকে আমরা নিলাম, শুনলাম, বাট আমরা পরে জানাবো, এখনই আমরা কিছু বলছি না এই ব্যাপারে। এরপর রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য রাখেন সংসদ সদস্যরা। দেশ ও রাজনীতির বিভিন্ন অসঙ্গতি নিয়ে বক্তব্যে প্রাসঙ্গিক কবিতায় মনে হয়েছে সংসদে যেন কবিতা পাঠের আসর বসেছে। জুলাই সনদের কোনো শব্দ এখানে ওনাদের সুপারিশের মধ্যে নাই। মাননীয় স্পিকার, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। মাননীয় স্পিকার, এখন যদি বলি যে এটা কবে হবে, তাহলে ফিলিস্তিনি জাতীয় কবি মাহমুদ দারুইশের একটি কবিতার কথা মনে পড়ে। প্রেমিকা তাকে জিজ্ঞাসা করেছিলেন, মাহমুদ আমাদের দেখা হবে কবে? উনি বলেছিলেন যেদিন যুদ্ধ থামবে। প্রেমিকা জিজ্ঞাসা করলেন, যুদ্ধ কবে থামবে? উনি বললেন যেদিন আমাদের দেখা হবে। মাননীয় স্পিকার, ওনাদের সাথে আজকে আমাদের সম্পর্কের জায়গাটা এরকম চলে গেছে। কবে আমাদের মিল হবে? যেদিন ওনাদের শুভবুদ্ধির উদয় হবে। শুভবুদ্ধির কবে উদয় হবে?
যেদিন আমাদের দেখা হবে। মানুষ আর এই হিংসা প্রতিহিংসা আর দেখতে চায় না। বক্তব্য আমি শেষ করছি। যাওয়ার আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন সৈনিক যুদ্ধ করেছে বিভিন্ন জায়গায়, মাননীয় স্পিকার, পরে আসছে বার্মায়। বার্মায় আসার পরে নিজের দেশের কথা মনে পড়ে, তার স্ত্রীর কথাও মনে পড়েছে। তখন ঢাকায় কিন্তু লণ্ঠনের বাতি জ্বালতো। তো তিনি বলেছেন, পরের জন্য যুদ্ধ করেছি অনেক, পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার তোমার আর আমার যুদ্ধ। যদি বলো এত যুদ্ধ করে কি পেয়েছি? তিউনিসিয়ায় পেয়েছি জয়, উগান্ডায় পেয়েছি জনগণের ভালোবাসা, আর প্রতিবেশী বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে পথ রাস্তায় বাতি জ্বালিয়ে ফিরি, অথচ যার নিজের ঘরে জমে থাকে দুঃস্ব অন্ধকার। এই অন্ধকার আমরা কাটাতে চাই। আমার কথাটা শেষ করতে চাই রবার্ট ফ্রস্টের কবিতার 2-3টি লাইন দিয়ে। দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিস টু কিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বিরোধী দলীয় সদস্য এবং জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম সব ভুলে দেশকে এগিয়ে নেবার তাগিদ দেন। নিজামী সাহেবরা আমরা যখন গ্রেপ্তার ছিলাম, আমাদের মুক্তির দাবি বেগম খালেদা জিয়া করেছিলেন। তাহলে কি আপনি বলবেন যে উনি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে বা দলগুলা লোকগুলাকে মুক্তির আন্দোলন করেছিলেন? কারণ উনি ঐক্যের রাজনীতি চেয়েছেন। দেশকে গঠন করতে হলে বিভক্ত রাজনীতির মাধ্যমে কোনো দেশ কোনোভাবেই এগিয়ে যেতে পারে না। তাই আপনারা যারা উপস্থিত আছেন, আমি আপনাদেরকে হেয় করার কথা বলছি না, একবার চিন্তা করেন। দেশপ্রেমিক বলি আমরা, গণতান্ত্রিক শক্তি বলি আমরা, কিন্তু আজকে আমাদের এমপিরা স্বাধীনভাবে চলতে পারছে না। আজকে আমাদের এমপির দিকে আক্রমণ করা হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, এই সরকার 2008, 14, 18 কিংবা 24 সালের মতো নির্বাচনের মাধ্যমে নয়, জনগণের সরাসরি ভোটে ম্যান্ডেট পেয়ে এই সংসদে এসেছেন। আমাদেরকে যদি কেউ হুমকি ধামকি দিয়ে মনে করে সরকার পতন করবে, আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ নেতার উদ্দেশ্যে বলতে চাই, আপনি খালি হুকুম দিবেন, ইনশাল্লাহ বিগত দিনে আপনার নির্দেশ প্রাপ্ত হয়ে আমরা যেভাবে রাজপথে অবস্থান করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করেছি, একইভাবে খুনি হাসিনাকে পতন করার জন্য আমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদেরকে যদি হুমকি দেওয়া হয় তাহলে সম্মানিত বিরোধী দলের প্রতি সম্মান রেখেই বলছি, আপনারা যদি আমাদেরকে পতন করার হুমকি দেন তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরকে পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। 91-এর 29 এপ্রিলের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে নিহতদের মাগফিরাত কামনায় সংসদে দোয়া করা হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের কৃষিমন্ত্রী ও দেশটির সরকারের বিশেষ দূত সুজুকি নোরিকাজু। বুধবার বিকেলে সুজুকি নোরিকাজুর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সাথে এই বৈঠকে অংশ নেন। এ সময় দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোকপাত করা হয়। বিশেষ করে বাংলাদেশকে কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দেন জাপানি প্রতিনিধি দল। এছাড়াও চলমান বৈশ্বিক পরিস্থিতি ও জলবায়ু পরিবর্তন সহ নানা চ্যালেঞ্জ মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আলোচনা হয়। জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি, বলেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বুধবার রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবে অংশ নিয়ে তিনি সব কথা বলেন। এ সময় বর্তমান সংসদকে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি ভিন্ন ও বৈচিত্র্যময় বাস্তবতার প্রতিফলন উল্লেখ করে তিনি জানান, জুলাই গণহত্যা প্রশ্নে আওয়ামী লীগ এবং ৭১-এর গণহত্যার প্রশ্নেও জামায়াত ইসলামের গ্রহণযোগ্য অবস্থান না নেওয়া পর্যন্ত বিতর্ক থামবে না। আর অতীতে পাপের কথা মনে করিয়ে দিলে বিরোধী দল প্রতিক্রিয়া দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। জুলাইয়ের সমস্ত রক্তের দাগ আওয়ামী লীগ মুছে না ফেলা পর্যন্ত এই বিতর্কের যেমন মীমাংসা হবে না, ৭১-এর গণহত্যার প্রশ্নেও একটি গ্রহণযোগ্য অবস্থান তারা না নেওয়া পর্যন্ত এই বিতর্ক চলতেই থাকবে। তবে আশার দিক হচ্ছে এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একদিকে এই বিতর্ক চালিয়ে যাবে, তার সংবিধানের মধ্যে, সংসদের মধ্যে, গণতন্ত্রের মধ্যে এবং রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে, এর বাইরে তা যেতে দিবে না, কিন্তু আপোষ করা হবে না। পাপের কথা উঠলেই কোথাও কোথাও বিশেষ প্রতিক্রিয়া দেখা দেয়। আমরা দেখেছি কারো কারো শরীরে জ্বালা ধরে, কিন্তু কেউ কেউ শুনতে না চাইলেও আমরা কি পাপের কথা ভুলে যাব?
চাইলে কি সব ভুলে যায়? এই জাতির ইতিহাসে সবচেয়ে বড় পাপের ঘটনাটি ঘটেছিল 1971 সালে। 54 বছর পরও জাতি তা ভুলে যায়নি। তার প্রমাণ 2026 সালের 12 ফেব্রুয়ারি আজকের এই মহান সংসদে আমরা এসেছি। এই পাপের কথা আমরা ভুলে যাব না। সয়াবিন তেলের দাম লিটারে 4 টাকা বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় তেলের দাম সমন্বয় করতে এই মূল্যবৃদ্ধি বলে জানালেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে বাড়তি দাম নিলে বরদাস্ত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি তার। এদিকে নতুন দাম মেনে নিলেও ঈদুল আজহার পর আবারও মূল্য সমন্বয়ের দাবি জানালেন ব্যবসায়ীরা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বেশ কিছুদিন ধরেই সয়াবিন তেলের দাম বাড়ানোর দাবি ছিল ব্যবসায়ীদের। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং সে অনুযায়ী দেশীয় বাজারে মূল্য না বাড়ায় সয়াবিনের ঘাটতির কথা জানিয়ে আসছিলেন তারা। বুধবার সচিবালয়ে সয়াবিন তেল আমদানিকারকদের সাথে বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী জানান, উৎসে দাম বাড়ায় স্থানীয় বাজারে সয়াবিন তেলের দাম বাড়াতে ব্যবসায়ীদের দাবি যৌক্তিক। দাম সমন্বয়ের কারণে বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে, সেই সাথে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে ভোক্তারা বর্ধিত দাম মেনে নেবেন বলে আশা তার। পূর্ব নির্ধারিত বোতলজাত সয়াবিন তেলের মূল্য ছিল 195 টাকা লিটার, সেটি এখন থেকে হবে 199 টাকা। আর একইভাবে লুজ সয়াবিনের সাথেও সমপরিমাণ যোগ হবে লিটার প্রতি, 175 থেকে 179 হবে। এ সময় দাম সমন্বয় পুরোপুরি হয়নি বলে মন্তব্য করেন তেল ব্যবসায়ী সমিতির নেতারা। এটা যেটা হয়েছে অত্যন্ত মিনিমাম, কিন্তু আমাদের এটা অ্যাডজাস্টমেন্টটা পুরোপুরি হয় নাই। তারপরেও মাননীয় মন্ত্রী যেখানে বলছে আমরা সেই জিনিসটাই মেনে নিচ্ছি। আমার মনে হয় ঈদের পরে মাননীয় মন্ত্রী যদি জিনিসটা ভালোভাবে দেখে এইটাকে ঠিক করে না দেয়, তাহলে হয়তো ব্যবসায়ীরা কি করবে, তারা প্রাইভেট সেক্টর ব্যবসায়ী, তারা তো আসলে ব্যবসা কমিয়ে দেবে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশীয় বাজারেও সয়াবিন তেলের দাম কমানো হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সরকার মেগা প্রকল্প বাস্তবায়নের নামে অর্থ পাচারের উদ্দেশ্যে বড় বাজেট দিয়েছিল বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে বিএনপি সরকার বড় বাজেট দেবে দেশ এবং জনগণের স্বার্থে। ব্যবসার ক্ষেত্রে অযৌক্তিক বাধা 3 মাসের মধ্যে দূর করার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। বাজেট তৈরির অংশ হিসেবে বুধবার পরামর্শ কমিটির 46তম সভা আয়োজন করে এনবিআর ও এফবিসিসিআই। আয়কর, ভ্যাট ও শুল্ক নিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের প্রস্তাব তুলে ধরেন এফবিসিসিআই প্রশাসক আব্দুর রহিম খান। সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা কর ও ভ্যাট হার যৌক্তিক করার পাশাপাশি কর প্রক্রিয়া আরও সহজ করার তাগিদ দেন। কর দেয়া নিয়ে ব্যবসায়ীদের ভীতি দূর করারও আহ্বান জানান অনেকে। ক্যালকুলেশন যে করবে যে কম্বাইন্স, সেটা কিন্তু এটা জটিল একটা প্রসেস। আবার কারো মধ্যে যে 5 থেকে 25% হারে যে ট্যাক্স দিতে হয়, কারো 3 কোটি টাকার উপরে আবার ওয়েলথ ট্যাক্সের উপরে আবার দেখা যাচ্ছে যে বর্তমান প্রাইস অনুযায়ী ধরা হবে, সেটা কিন্তু অনেকে কিন্তু ভয়ের মধ্যে আছে। কিন্তু আমরা যারা তারাই শুধু আমাদের উপরে এমন ভাবে সিস্টেম চাপাই দিচ্ছেন, আমার একটা ছোট ব্যবসায় অ্যাকাউন্টেন্ট লাগবে, যদি কোনো কারণে লিমিটেড হয়ে যায় আমাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থেকে অডিট রিপোর্ট নিয়ে আসতে হবে, হিউজ ব্যয়। জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ব্যাংক ঋণের উচ্চ সুদহারই শুধু নয়, জ্বালানি সংকটও এখন বড় সমস্যা। অর্থমন্ত্রীও জানান, অর্থনীতির এখনকার অবস্থা নিয়ে বিপাকে সরকার। এরপরও প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের আশায় বড় বাজেট দিচ্ছে সরকার। আপনি যদি বড় বাজেট নামে মেগা বাজেট করে টাকা বিদেশে পাচার করবেন, তাহলে তো সেটা কোনো সেই বড় বাজেট কোনো ভুল নেই। আপনি বড় বাজেট করে যদি কোয়ালিটি বাজেট করে বিনিয়োগের বিচার করেন, তাহলে বড় বাজেট অসুবিধা নেই। আমরা যে এখন বিনিয়োগগুলো করতে যাচ্ছি বর্তমান সরকার, আমরা ক্রাইটেরিয়া করি কোথায় বিনিয়োগ করবো, ভ্যালু করবেন। আমি যে বিনিয়োগটা করছি আমি ভ্যালু আছে, আমার এটা বিনিয়োগের রিটার্ন আছে, আমি যে বিনিয়োগটা করছি। প্রাইভেট সেক্টর গভর্নমেন্ট ইজ নো ডিফারেন্স দ্যান প্রাইভেট সেক্টর, একই। আমি যে বিনিয়োগটা করছি রিটার্ন আছে। একেবারে শতভাগ না হলেও ব্যবসার খরচ কমানোর বেশিরভাগ বাধাই আগামী 3 মাসের মধ্যে দূর করার আশ্বাস দেন অর্থমন্ত্রী। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় জ্বালানি সংকটের মধ্যে আসছে বাজেটে পোশাক খাতের জন্য প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছে
বাংলাদেশ নিউট্রিওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BKMEA। বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় BTKG এক্সপো 2026 উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা এসব বলেন। 4 দিনব্যাপী মেলার উদ্বোধন করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, 2 অঙ্কের সুদের হারে ঋণ নিয়ে পোশাক খাত সহ কোনো শিল্পেরই টিকে থাকা সম্ভব নয়। আর এই কারণে সুদের হার 1 অঙ্কে নামিয়ে আনা হবে। জ্বালানি সংকট দূর করতে সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। BKMEA সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বাংলাদেশের LDC ভুক্তি তৈরি পোশাক শিল্পের জন্য আগুনে ঝাঁপ দেবার শামিল। বিএনপি জোট সরকারের LDC ভুক্তি পেছানোর সিদ্ধান্তে ধন্যবাদ জানান তিনি। আমরা ঘোষণা দিয়ে আত্মহত্যা করার জন্য যাচ্ছিলাম, সেই জায়গাতে অন্তত আপনারা একটা ইতি টানার ব্যবস্থা করেছেন। নতুন বাজেট হতে যাচ্ছে, সেই জায়গাটা একটু দেখার জন্য অনুরোধ করব, যাতে আমাদের সেক্টরের যে সমস্যাগুলো আপনি সবই জানেন, এগুলি যাতে সেখান থেকে সমাধান হয়। শীর্ষ সন্ত্রাসী নাইম আহমেদ টিটন হত্যায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। এদিকে টিটনের সঙ্গে বসিলায় গরুর হাটের ইজারা নিয়ে আরেক সন্ত্রাসী পিচ্চি হেলালের বিরোধ চলছিল বলে জানিয়েছেন নিহতের বড় ভাই। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নাইম আহমেদ টিটন। মঙ্গলবার রাতে প্রকাশ্যে টিটনকে এলোপাথারি গুলি করে ঘাতকরা পালিয়ে যায়। এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এমন হত্যাকাণ্ডের কিনারা করতে না পারলেও ঘটনার পরদিন গোয়েন্দা পুলিশ বলছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টিটনকে হত্যা করা হয়েছে। তবে কোন দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ। আধিপত্য বিস্তার নিয়ে আমাদের এখানে বিভিন্ন রকম গ্রুপ করে আবির্ভাব হয়। আমরা এদের ব্যাপারে খুব কঠোর অবস্থান নিয়েছি এবং আমি বললাম, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, অচিরে আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং হত্যাকাণ্ডের কারণ মূল উদ্ঘাটন সহ যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। এদিকে রাজধানীর মোহাম্মদপুরের বসিলার গরুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্বের শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটনকে হত্যা করা হয়েছে বলে মামলায় উল্লেখ করেছেন তার বড় ভাই খন্দকার সাইদ আক্তার রিপন। ওই যে নামগুলো দেওয়া আছে, বলছে যে এদের সাথে একটা ঝামেলা চলতেছে, পরে আবার বলছে না বড় ভাই এদের ঠিক হয়ে যাবে না, অসুবিধা নাই, দোয়া করেন। আমার জানা মতে কোনো বিরোধ ছিল না। ছোটখাটো ঘটনা এমনি তো থাকতেই পারে, আমাদের সবার মধ্যে ভাই বোনদের মধ্যে হয়। এই ঘটনায় রিপন বাদী হয়ে 4 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 5 থেকে 7 জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। টিকা কার্যক্রম অব্যাহত থাকলেও এখনও হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। মফস্বল হয়ে রাজধানী সরকারি বেসরকারি হাসপাতাল ঘুরে চিকিৎসার ব্যয় সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাম আক্রান্ত শিশুদের পরিবারগুলোকে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। রাজধানীর শিশু হাসপাতালে টানা 7 দিন চিকিৎসা চলে হাম আক্রান্ত এই সন্তানের। আইসিইউ না পেয়ে বাধ্য হয়ে ছুটছেন অন্য হাসপাতালে। যেভাবে হোক সন্তানকে বাঁচিয়ে রাখার প্রাণপণ চেষ্টা। আবার টানা 21 দিন আইসিইউতে রেখে চিকিৎসা শেষে শিশুকে কাছে পেয়ে খুশি পটুয়াখালীর হাফেজ জাকারিয়া। পটুয়াখালী সদর হাসপাতাল, রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল এবং শিশু হাসপাতালে 1 মাস চিকিৎসা বাবদ তার ব্যয় হয়েছে প্রায় 3.5 লাখ টাকা। এই হাসপাতালে আসা বেশিরভাগ শিশুর অভিভাবকরা জানান, জেলা সদর হাসপাতালে যথাযথ চিকিৎসা না পেয়ে আসতে হচ্ছে রাজধানীর হাসপাতালে। আমরা মকসুদপুর ভর্তি ছিলাম, তারপরে ওইখান থেকে ঢাকা পাঠাইছে, এইখানে আসছিলাম, তখন সিট পাইনি, এই জন্য 8 দিনে চলে গেছিলাম। ওইখানে 2 দিন ভর্তি ছিলাম, 2 দিন পরে ওর হাম দেখা দিছে, তারপরে এইখানে আসছি। প্রতিদিন একবার করে ডাক্তার আসে আর সরকারি হাসপাতালে, আর ওই নার্সেরা খুব কম, কিন্তু ওই যারা ইন্টার্নি করে ছাত্রীরা ওরাই ওই হাসপাতালে দেখাশোনা করতেছে। ওরা কি দেখবে, দেখা যাচ্ছে মেলা রুগী ওখান থেকে এখানে ভর্তি হইতেছে। অনেকেই বলছেন সন্তানদের কাঙ্ক্ষিত চিকিৎসার আশায় শিশু হাসপাতালে নিয়ে এলেও হাসপাতালে ভর্তি কিংবা সিট পেতে বেশ ভোগান্তি পোহাতে হয়। সিট পাইতে আমাদের অনেক কষ্ট হয়েছে। আমরা ওই যে গেটের সামনে আমরা 3-4 ঘন্টা ওকে নিয়ে দাঁড়াইছি, ওর অবস্থা কিন্তু তখন অনেক ক্রিটিক্যাল ছিল। হাম হওয়ার পরে এখানে 8 দিন ধরে ভর্তি অলমোস্ট, তো 5 দিন পরে আমাদের ছুটি দেওয়ার কথা প্রায় শেষের দিকে, তো এখন বাচ্চার দেখা গেছে নিউমোনিয়া হয়ে গেছে। এখানে ডায়রিয়া, জ্বর আর শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলাম, নিউমোনিয়া নিয়ে, পরে আস্তে আস্তে হাম বের হয়েছে। তো সিট পাওয়া খুবই কষ্টসাধ্য বিষয়। সাধারণ মানুষ আমরা অনেক ভোগান্তিতে পড়ি একটা সিট পাওয়ার জন্য।
রাজধানীর শিশু হাসপাতালে বুধবার পর্যন্ত চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশু 81 জন। গত 24 ঘন্টায় মারা গেছে এক শিশু। আইসিইউতে চিকিৎসাধীন আছে 14 শিশু। রোগীর চাপ বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সৈকুল সাদিক, বাংলা ভিশন, ঢাকা। পুরনো কাঠামো দিয়ে নয়, বরং সময়ের সাথে তাল মিলিয়ে নতুন নীতিমালার মাধ্যমে দেশের সকল গণমাধ্যমকে পরিচালিত করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বুধবার রাতে রাজধানীর ঢাকা ক্লাবে দেশ রূপান্তর পত্রিকার ৮ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানের বক্তব্যে কথা বলেন তিনি। জানান, সময়ের সাথে তাল মিলিয়ে গণমাধ্যম সংশ্লিষ্ট যাবতীয় নীতিমালাকে পরিবর্তন করতে হচ্ছে। এসব উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, গণমাধ্যমের কাছে নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠতা প্রত্যাশা করেন তিনি। এছাড়াও দেশ রূপান্তর জনগণের কথা বলবে বলেও আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী, সংসদ সদস্য, রাজনীতিবিদ সহ রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক মুস্তাফিজ শফি, রূপায়ণ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন লিমিটেডের পক্ষে মাহির আলী খান রাতুল, সিনিয়র সাংবাদিক, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নামটা হচ্ছে দেশ রূপান্তর। আমরা আশা করব যে দেশ রূপান্তর নামটা যেরকম, সেই রকমই দেশটাকে রূপান্তরিত করার জন্য অবশ্যই ভালোর দিকে, খারাপের দিকে না, তারা স্বচ্ছ ভূমিকা রাখবেন। আমি কারো কাছে নিরপেক্ষতা আশা করি না, নিরপেক্ষতা আমার কাছে মিনিংলেস, বরঞ্চ আমি বস্তুনিষ্ঠতা আশা করি। পুরনো চিন্তা দিয়ে, পুরনো কাঠামো দিয়ে, পুরনো মনোজগৎ দিয়ে গণমাধ্যমের কোনো অংশীদারই কিন্তু থাকতে পারবেন না। অতএব প্রতিটি অংশীদারকেই রূপান্তরিত এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে সময় উপযোগী করে আমাদেরকে নতুন নীতিমালা, নতুন কাঠামো, নতুন প্রযুক্তি, নতুন জ্ঞান, নতুন জনবল, নতুন দক্ষতা এবং নতুন মনোজগৎ তার মধ্যে প্রবেশ করতে হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, নৃত্য হচ্ছে একটি নির্মল আনন্দ। আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এইসব মন্তব্য করেন। বাংলাদেশ নৃত্যশিল্পী ফাউন্ডেশন বুধবার মহিলা সমিতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক তামান্না রহমান। সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি বেলায়েত হোসেন। আলোচনায় ডক্টর মঈন খান নৃত্যকলার ইতিহাস তুলে ধরেন। বলেন, মনের আনন্দের অনুভূতিকে মানুষ নৃত্যের মধ্য দিয়ে প্রকাশ করে থাকে। চিত্ত বিনোদনে নৃত্যের উপর গুরুত্ব তুলে ধরেন সাবেক এই মন্ত্রী। অধ্যাপক তামান্না রহমান জানান, শিক্ষা জাতির মেরুদণ্ড আর সংস্কৃতি হচ্ছে জাতির প্রাণ। অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের পরিবেশনা উপভোগ করেন অতিথি সহ দর্শকরা। জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও পাটের তৈরি ব্যাগ বিতরণ শুরু হবে। পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে প্রতিটি উপজেলার 2টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিতরণ করা হবে এসব উপকরণ। সম্প্রতি সারা দেশের প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা বিনামূল্যে বিতরণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচি বাস্তবায়নে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে শিক্ষা মন্ত্রণালয়। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন জানান, প্রাথমিকভাবে 180 দিনের এই কর্মসূচিতে সরকারের পাশাপাশি বিজিএমইএ এর পক্ষ থেকে 1 লাখ উপকরণ দেওয়া হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, সরকারের সক্ষমতা থাকলেও প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী সামাজিক কর্মকাণ্ডে ব্যবসায়ীদের অংশগ্রহণ নিশ্চিত করাই তাদের লক্ষ্য। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে সাধারণ আইনজীবী এবং জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচন করতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন বিএনপি নবনিযুক্ত আইন সম্পাদক এবং সিনিয়র আইনজীবী বদরুদ্দোজা বাদল। বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি নতুন এই আইন সম্পাদক। এ সময় তিনি জানান, আদালতে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রধান বিচারপতিকে অনুরোধ করা হবে। এর আগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সদস্য সচিব গাজী তৌহিদুল ইসলাম জানান, আওয়ামীপন্থী আইনজীবীদের সুপ্রিম কোর্ট আইন সমিতি নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। তাদের সকল ধরনের তৎপরতা সুপ্রিম কোর্টে প্রতিহত করা হবে। এ সময় শতাধিক বিএনপিপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন। আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট।
আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসের ডেলিভারি প্রকল্প দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের নির্মিত 192টি স্বাস্থ্য কেন্দ্র স্থানীয় সরকার বিভাগ হতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের প্রেক্ষিতে পিএমই, পিআইইউ ও প্রকল্প এলাকায় কর্মরত 4,382 জন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা কর্মচারীর চাকরি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বহাল রাখার প্রসঙ্গে একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছে। এতে জানানো হয়, সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে পরিচালনার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি রয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আয়োজনে কাল রাজধানীতে শুরু হচ্ছে ওশানিক ট্রেজার্স বর্ণাঢ্য সি ফুড উৎসব, যেখানে সি ফুড প্রেমীদের জন্য তুলে ধরা হবে সামুদ্রিক মাছের নানান বৈচিত্র্যময় স্বাদ। হোটেল ওয়েস্টিনের লেভেল 2 এ অবস্থিত স্টেট রেস্টুরেন্টে এই উৎসবটির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রয়্যাল নরওয়েজিয়ান এম্বাসির রাষ্ট্রদূত মিস্টার হোকন আরাল্ট গুলাপ্রান্দোসেন। উপস্থিত ছিলেন মালদ্বীপ প্রজাতন্ত্রের হাই কমিশনার শিউনিন রশিদ, থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ণ চিরাসাওয়াদি সহ অন্যরা। উৎসবটি চলবে 9 মে পর্যন্ত। শেলটেক এগ্লাস এবিসি চ্যারিটি স্কুলের সঙ্গে স্পন্সরশিপের জন্য একটি সমঝোতা স্মারক সই হয়েছে। ঢাকার ভাটারা এলাকায় অবস্থিত এগ্লাস এবিসি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সমাজের পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার প্রতি শেলটেকের ধারাবাহিক অঙ্গীকারের অংশ হিসাবে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। এতে শেলটেক স্কুলের নিত্য প্রয়োজনীয় ব্যয় বহনে এগ্লাস এবিসি চ্যারিটি স্কুলকে আর্থিক সহায়তা দেবে শেলটেক। এতে সুবিধা বঞ্চিত শিশুরা নিরবিচ্ছিন্নভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে পূবালী ব্যাংক পিএলসির 280তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডাক্তার AKM আজিজুল হক। উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাহবুবুল হক, উপপরিচালক ডাক্তার মোহাম্মদ আজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন ব্যাংকের মহাব্যবস্থাপক AKM আব্দুর রকিব। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার AKM আজিজুল হক বলেন, শিশু হাসপাতালের মতো একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পূবালী ব্যাংকের উপশাখা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। স্বাস্থ্যসেবাকে আরও মানবিক ও সহজলভ্য করতে এ ধরনের সমন্বিত উদ্যোগ ভবিষ্যতে বড় ভূমিকা পালন করবে বলে জানান তিনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সারা দেশে আগামী শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে নতুন কুড়ি স্পোর্টস। ক্রীড়াঙ্গনে তৃণমূলের প্রতিভাবানদের বিশ্বমানের অ্যাথলেট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। জাতীয় ক্রীড়া পরিষদ এক সংবাদ সম্মেলনে এই আয়োজনের বিস্তারিত জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্কুল পর্যায় থেকে 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের মাঠমুখী করতে নতুন কুড়ি স্পোর্টস এর উদ্যোগ নিয়েছে সরকার। জনপ্রিয় 8টি ডিসিপ্লিন ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টে এ পর্যন্ত সারা দেশ থেকে নিবন্ধন করেছে 1,60,779 জন শিক্ষার্থী। সবচেয়ে বেশি প্রতিযোগী সিলেট জেলায় 15,324 জন। উপজেলা, জেলা ও বিভাগীয় স্তর পার হয়ে ঢাকায় হবে প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব। আগামী 2রা মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভার্চুয়ালি যুক্ত হবেন জেলা স্টেডিয়ামগুলোতে উপস্থিত প্রতিযোগীদের সাথে। আমাদের স্থানীয় যারা ক্রীড়াবিদ বা আমাদের জেলা ক্রীড়া অফিসার রয়েছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে স্থানীয় যারা কোচ রয়েছেন, প্রশিক্ষক রয়েছেন, তাদেরকে দিয়ে যাতে আমরা সেই প্রতিভাটা অন্বেষণ করে। আমি নিজেই এটার মানে পরীক্ষার ফাইনাল এক্সামিনেশনটা বলেন বা যেই বলেন এক্সাম বলেন সেটা আমি নিজেই নিব। সরাসরি কিন্তু মাঠে অবতীর্ণ হয়ে পরীক্ষা দিয়ে কিন্তু তাকে উত্তীর্ণ হতে হবে। তো এখানে কোনো কিছু করার বা ওই আমি চোখে দেখে নিলাম বা বাছাই করলাম বা কোনো প্রকার সদস্যদের কোনো প্রকার সুযোগ নাই। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। বৃষ্টির পানি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন হাওরে তলিয়ে গেছে জমির পাকা আধা পাকা ধান, দিশেহারা কৃষকরা। হাওরের কৃষকদের 3 মাসের সহায়তার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী। চট্টগ্রামে জলাবদ্ধতায় দুঃখ প্রকাশ। বাজেটের ওপর চাপ হবে না ফ্যামিলি কার্ড, বাড়বে না মূল্যস্ফীতি। লিটারে 4 টাকা বাড়ানো হলো সয়াবিন তেলের দাম। ঈদুল আজহার পর আবারও মূল্য সমন্বয়ের দাবি ব্যবসায়ীদের। ব্যবসা বাণিজ্যের বাধা 3 মাসের মধ্যে দূর করা হবে, আশ্বাস অর্থমন্ত্রী। 2 অঙ্কের সুদের হারে ঋণ নিয়ে কোনো শিল্পেরই টেকা সম্ভব নয়, অভিমত বাণিজ্যমন্ত্রী। শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় জড়িত কয়েকজনকে শনাক্ত, জানিয়েছে গোয়েন্দা পুলিশ। বসিলার গরুর হাট নিয়ে পিচ্চি হেলালের সঙ্গে বিরোধের অভিযোগ বড় ভাইয়ের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। ধন্যবাদ। শুভরাত্রি।